নমস্কার বন্ধুরা, আজকে একটা বিশেষ পর্ব। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যিনি যুক্ত হয়েছেন, আমাদের বাংলা রিভিউ কমিউনিটির একজন বয়োজ্যেষ্ঠ মানে কি বলবো ব্যক্তি বলা চলে। উনি আমাদের থেকে অনেক এক্সপেরিয়েন্স। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন অমরেন্দ্রনাথ দত্ত, গ্রিন ডায়েরি যার চ্যানেল আপনারা হয়তো সকলেই জানেন। দাদা কেমন আছেন? আপনাকে ১ম এ সুস্বাগত জানাই আমার চ্যানেলে। ১ম আপনি এসেছেন। খুব ভালো আছি প্রত্যয়। আগে বলো তুমি কেমন আছো? ওই দাদা চলছে, গরমে নাজেহাল অবস্থা একদম। এই মুহূর্তে এটাই সব থেকে বড় প্রশ্ন। দু এক পশলা বৃষ্টি হয় ঠিকই, কিন্তু গরমটা কমে না। যারা হচ্ছে দাদার ভিউয়ার্স বা দাদাকে যারা পছন্দ করেন, দাদার এত সুন্দর তার শব্দ চয়ন, তার যেরকম প্রেজেন্টেশন, তার কথার ভঙ্গিমা এবং খুব মানে কি বলবো আমার কপাল বলা চলে যে দাদার সাথে আমার ২-১ বার পার্সোনালি দেখা হয়েছে একটা অনুষ্ঠানে। সেটা সিনেমা সংক্রান্তই। তা সেখান থেকেই ওনার সাথে পরিচয়, ওখানে কথাবার্তা, আমাদের আলাপ এবং আমাদের মধ্যে মাঝে সাঝেই নানা রকম এটা ওটা সিনেমা নিয়ে চর্চা হয়। তা আপনি আপনাদেরকে বলে রাখি যে দাদা কিন্তু তার কর্মজীবন মানে অনেক দিনের, তিনি একজন ফটোগ্রাফার, প্রফেশনাল ফটোগ্রাফার। তা দাদা আপনাকে ১ম এ জিজ্ঞেস করব, যেহেতু আপনি এত বছর ধরে প্রফেশনাল ফটোগ্রাফার, আপনি যেটা বলেছিলেন বিগত প্রায় ৩০ বছরের উপরে মনে হয় আপনার এই ফটোগ্রাফির মানে আপনি এই কাজটার সাথে যুক্ত আছেন। তা এই কাজে আসা হলো কিভাবে? হ্যাঁ, আমার ৩৭ বছর রানিং ফটোগ্রাফি দুনিয়ায়। তা ওই একেবারে কলেজ লাইফ থেকে বেরিয়েই সেই যে শুরু করেছি এতেই রয়ে গেলাম। আর এছাড়া অন্য কিছু আমি জানিও না। আর এই ফটোগ্রাফির পাশাপাশি খুব ছেলেবেলা থেকে একটু অভিনয় করা বা অভিনয় জগতের সঙ্গে জড়িয়ে থাকার খুব একটা তাগিদ ছিল। সব থেকে বড় কথা ভালো লাগতো এই জগৎটা। মঞ্চে অভিনয় করছে বা মঞ্চে গান গাইছে বা মঞ্চে কেউ নৃত্য পরিবেশন করছে, সেইগুলো যেন মনে হতো সাথে সাথে মানে রিয়াকশন পাওয়া যায়। আমি বা তুমি যেই জগতে রয়েছি সেখানে সেই রিয়াকশনটা সাথে সাথে পাওয়া যায় না। ওই সিনেমার শেষে লুকিয়ে সিঁড়ির পাশে সবাই দাঁড়িয়ে থাকেন, কলাকুশলীরা, নায়ক নায়িকারা, পরিচালকরা, প্রযোজকরা, যে সিনেমাটা শেষ হলে ওই তারপরে গিয়ে দাঁড়াবে, কেমন হলো, কি বৃত্তান্ত জিজ্ঞাসা করবে। কিন্তু সমস্যাটা ওইখানেই যে আমরা ভাবতে চাই যে এই মঞ্চের যে গ্ল্যামারটা সেটা হয়তো এই সিনেমার জগৎ বা এই জগতের সঙ্গে তুলনীয় নয়, অনেকেই মনে করেন। কিন্তু আমার কাছে ওইটাই যে দর্শক সাথে সাথে রিয়াক্ট করছে, আর ওটার প্রাপ্তি অনেক বড়। আমার কাছে খুব ছেলেবেলা থেকেই সেই মানে স্বাদটা পেয়েছিলাম। তা এইভাবে তারপরে এই নাটকের কাজ করতে করতে কেউ বা কারা বলে যে তুমি সিনেমা নিয়ে কথা বলতে পারো। তা আমি সত্যি কথা সিনেমার তো সেরকম কিছু বুঝি না। প্রত্যেকটা বিষয় নিয়ে জানতে হয়। যেমন তোমরা যারা যারা বসে পডকাস্ট করো, আমি খুব মনোযোগ সহকারে শুনি, শেখার চেষ্টা করি। অন্যরাও যারা করেন তাদেরটাও আমি শুনি। তোমরা অনেকটাই জানো, আমি সিনেমার জগতের আমরা হ্যাঁ আমরা আর কতটাই বা জানি। হ্যাঁ, তবুও টেকনিক্যাল ব্যাপারগুলো একটু তো শিখতে লাগে, না শিখে আসা। এবার আমি হয়তো মঞ্চটা বলতে পারবো, কিন্তু হুম। এইটায় আমি সেইভাবে না। আমি তবে আমি যা বলি, আমি আমার চ্যানেলে গ্রিন ডায়েরিতে, তাতে আমি চেষ্টা করি আমি দর্শকের নজরে সিনেমাটা কেমন লাগলো বা টিজারটা, ট্রেলারটা, গানটা কেমন লাগলো, এতটুকুই বলি। আমাদের আজকে মানে মেন বিষয়বস্তু যেটা হচ্ছে আমাদের যারা এই পডকাস্টটা দেখবেন ভিউয়ার্স এর উদ্দেশ্যে বলে রাখি যে এই যে রিসেন্টলি এখন এতগুলো বাংলা সিনেমা বেরিয়েছে এবং তার মধ্যে থেকে অনেকেই সিনেমা দেখেছেন, অনেকে হয়তো সম্পূর্ণ সিনেমা দেখতে পারেননি। এবার একটা ট্রেন্ডিং জিনিস যেটা এখন চলে আসছে যে ঢালিউড ইন্ডাস্ট্রিতে যেটা করতে পেরেছে, মানে যেই ওরা কি বলবো যে ফ্র্যাঞ্চাইজ একটা ইউনিভার্স তৈরি করতে পেরেছে, যে তাণ্ডব দিয়ে যেটা করলো শাকিব খান। তা আমাদের এখানে তো এত বড় বড় স্টার রয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন, জিৎ রয়েছেন, দেব রয়েছেন। মানে যেটা শাকিব খান তাণ্ডবে করতে পারলেন, রায়ান রাফি যেটা করতে পারলেন, আপনার কি মনে হয় আমাদের এখানে এই জিনিসটা হওয়া কি পসিবল? মানে এই যে বড় বড় ৩ জন সুপারস্টার রয়েছে। না, বিষয়টা আমি একটু অন্যভাবে দেখি। এই নিয়ে খুব আলোচনা চলছে এবং এপার বাংলার বেশ কিছু স্বনামধন্য পুরাতন যারা, খুবই যাদের থেকে শিক্ষণীয়,
তারাও এই বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করেছেন। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে, যেহেতু প্রথমেই তুমি যখন একেবারে শুরুর পর্যায়ে কথা শুরু করলে যে ইনি বয়োজ্যেষ্ঠ, সেই বয়সের দিকে তাকিয়ে বলছি, এই এখন হয়তো নামকরণ হয়েছে সিনেম্যাটিক ইউনিভার্স, সেই কথাটা কিন্তু অনেক আগে থেকেই আমাদের বাংলা জগতে বিশেষ করে ছিল। যেমন মহানায়ক উত্তম কুমার যখন একচেটিয়া অভিনয় করে যাচ্ছেন, তখন তার সাথে শুভেন্দু বাবু বা সৌমিত্র বাবুকে এনে তুমি যদি আজকের ভাষায় ইউনিভার্স বলো, সেটা তৈরি করা হয়েছে। এটা হয়নি বা আজকে এটা নতুন হচ্ছে, এটা কিন্তু নয়, এটা বলা যাবে না। কেননা এরকম এক বা একাধিক নায়ক বা নায়িকাকে নিয়ে এই ধরনের পরীক্ষামূলক কাজ আগেও হয়েছে। তার একটা প্রকৃষ্ট উদাহরণ এই মুহূর্তে মনে পড়ছে, দেবদাস। এবার এইভাবে আমাদের বাংলায় বলো বা মুম্বাই, যেটা বলিউড বলে, এখানে বলো, বা আজকের যেটা আমরা দক্ষিণী সিনেমা নিয়ে খুব একটা মাতামাতি করি, সেখানেও আগেও হয়েছে, আজও হয়। যেমন প্রথমের দিকে আমরা যদি একটু ঘেটে দেখি, তুমি বেশ কিছু পুরনো সিনেমা নিয়ে কথা বলো বা পুরনো দিনের নায়ক নিয়ে কথা বলো, তার মধ্যে সব থেকে প্রবাদ প্রতিম মিঠুন চক্রবর্তী, তার সঙ্গে বা সমসাময়িক জিতেন্দ্রর সঙ্গে দেখো, সেই জিতেন্দ্রজির সঙ্গে যে অভিনয় করতেন দুটো নায়িকা যারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতেন না, শ্রীদেবী এবং জয়াপ্রদা, দুজনেই কিন্তু দক্ষিণী নায়িকা, কিন্তু তারা যখন মুম্বাইতে এসে পৌঁছালেন, একে অপরের সঙ্গে কোনোদিন সেটে কথাটুকু বলতেন না, কিন্তু অভিনয় করে গেছেন আজীবন। হ্যাঁ, কিন্তু এই যে সিনেমাটিক ইউনিভার্স এই মুহূর্তে কেন হচ্ছে না, সেটার প্রশ্নের উত্তর যদি বলো, তাহলে এক কথায় বলা যেতে পারে ইগো প্রবলেম। আমি মনে করি, কেন ইগো? এখানে আবার ওই সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও অনেকগুলো ইউনিভার্স তৈরি হয়েছে। এর আগে যারা নায়ক নায়িকা ছিলেন, তারা চট করে প্রযোজনা সংস্থা খুলতেন না। নিজস্ব প্রযোজনা সংস্থা খুলে ফেলা, তার মানে সে যখন নায়ক, সে তো একজন প্রথমে অভিনেতা, উচ্চমানের অভিনেতা হলেই বা অমরেন্দ্র মনে করবে তাকে নিয়ে দুটো কথা বলি, ওই অভিনেতা সত্তাটা এক একটা সময় পরে ব্যবসায়িক সত্তায় পরিণত হয়, এবং ওই ব্যবসায়িক সত্তাটা যখন বড় হয়ে যায় প্রত্যয়, তখন আমার মনে হয় এই ইগোটা তৈরি হয়। আর এই ইগো তিনটে অক্ষর দিয়ে তৈরি, কিন্তু এর বিস্তার সুদূর প্রসারী। এবার এবার ধরো, যখন কারো সিনেমা চলে, তখন যদি তার প্রযোজনা সংস্থাও সঙ্গে থাকে, তখন তার ভাবনা হয় আমি আমার নিজেকেই বেশি করে হাইলাইট করব। আমি কাউকে নাম নিয়ে বা কোনো একটি বিশেষ সিনেমার নাম নিয়ে বলছি না, ভালো করে দেখবে সেই সিনেমাটির মধ্যে, যেটি খুব চর্চিত সিনেমা, নায়ককে বিশেষ করে হাইলাইট করা হচ্ছে, যেহেতু কেবল ওই নায়কের প্রযোজনা সংস্থা জড়িত আছে। এবং এমনও হয়, পরিচালকের একজনের নাম রাখা হয়, সেই কিন্তু পরিচালক বলে তাকে সম্মানটুকুও দেওয়া হয় না। এটা কিন্তু তুমি বা তোমরা, আমরা যারাই আছি, লক্ষ্য করলে, একটু মাথা ঘামালে বুঝতে পারবে। এইটা একটা নতুন থিওরি চলে এসছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানে আমাদের বুমবাদা, বারবার বলেন আমি সবার সঙ্গে একত্রে দুই ভাই মিলে কাজ করব। এই যে ওয়েব সিরিজটা গেল, এই খাকির বলেছেন, তাই না প্রত্যয়? এই খাকির পরে আমি হ্যাঁ নিশ্চয় করব, কিন্তু অপর পক্ষেরও তো একটা চাহিদা থাকা দরকার, যে দাদা যখন বলছে আমি ভাই হয়ে একবার চেষ্টা করি। সেই কারণে না, মানে হাউসগুলো প্রচেষ্টা নেই, হাউসগুলোর প্রচেষ্টা থাকতে হবে। দেখো, এসবিএফ তো আমাদের দেশের, এসবিএফ এখান থেকে ছেড়ে গিয়ে বাংলাদেশে গিয়ে ঢালিউড ইন্ডাস্ট্রিতে তার প্রযোজনা করার জন্য অর্থলগ্নি করছে। যে অর্থলগ্নি করছে, যে পরিমাণটা, সেই পরিমাণ অর্থলগ্নি এখানে করে না। এই প্রশ্নগুলোর থেকেই ওই সিনেমাটিক ইউনিভার্স এই মুহূর্তে কেন তৈরি হচ্ছে না, তার উত্তর মনে হয় আমরা খুব সহজভাবেই পেয়ে যাব। দাদা খুব একদম যুক্তিসম্মত ভাবে, একদম সুন্দরভাবে বুঝিয়েও দিল যে কেন হচ্ছে না, এর পেছনের কারণ কি। ওই যে দাদা এতটাই বিচক্ষণ
যে ঠিক একটা শব্দের একটা বাক্যের মধ্যে মানে ৩ টে জিনিস আছে, এরকম ভাবে জিনিসটা খুব স্মার্টলি যে দাদা জিনিসটা বললেন। তা যাই হোক, দাদা নিশ্চয়ই এখন দেখতেই পাচ্ছেন চারিদিকে, আর মোটামুটি আমি ভিউয়ারদের উদ্দেশ্যে বলে রাখি, ভিউয়ারদের একটা ভ্রান্ত ধারণা আছে যে হয়তো শাকিব খানের সিনেমা, আমাকে বলে সবাই যে আমি হেট করি। আমি কারোর সিনেমা আমি হেট করি না। বিষয় হচ্ছে কি, ধরুন একটা সিনেমা আমি যেরকম ভাবে দেখছি, আমার পার্সপেক্টিভ থেকে আমার এই কাজটার একটু হয়তো খুঁত লেগেছে। আমি হয়তো সেটা নিয়ে আলোচনা করতে পারি। তার মানে আমি সেই ব্যাপারটাকে ক্রিটিসাইজ করছি না, বা সেই ব্যাপারটাকে আমি নোংরামির পর্যায়ে নিয়ে যাচ্ছি না। যে এইটা খারাপ, এটা চলবে না, এটা কেমন একটা বি গ্রেড কাজ হচ্ছে, এরকম না। আমি তো তুফানও দেখেছি। যখন আমাদের এখানে এসেছে আমি তুফান নিয়ে কথা বলেছি, পাবলিক রিঅ্যাকশন নিয়েছি। বাংলাদেশের অগন্তি মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, সাপোর্ট করেছে, এবং আমি আজও বলছি, আজকে এই বাংলায় হোক বা ওই বাংলায় হোক, যখনই কোনো ভালো কাজ আসবে, যখনই কোনো নতুন কিছু কনটেন্ট আসবে, এরকম নতুন, নতুন জিনিস আসবে। আমার যেমন রিসেন্টলি দেখা, আমি বলব আফরান নিশোর 'দাগি' দেখেছি। অসম্ভব সুন্দর একটা সিনেমা হয়েছে। তারপরে হচ্ছে আপনার সিয়াম আহমেদ, আমি যার সিনেমা আজ অব্দিও দেখিনি। আমার 'জংলি' ট্রেলারটা, যেটা আপনার সাথেও মাঝখানে একবার কথা হয়েছিল, 'জংলি' ট্রেলারটা খুব ভালো হয়েছিল। এবং এত ইমোশনাল একটা মানে সিনেমা, যে মানে অনেকদিন পর আমি বেশ মানে কেঁদেছি ব্যাপারটা। মানে এত লাস্টের দিকে এমন একটা ইমোশনাল দৃশ্য আছে। তা আমার এই কাজগুলো ভালো লেগেছে। তা এখন আমি যেটা ২ দিন আগে দেখলাম যে এই ব্যাপারটা কিছুক্ষণ আগেই যে তাণ্ডবের টিম থেকে সেটা একটা তারা বলে বা জানায় যে আপনারা কেউ এরকম ভিডিও করে চারপাশে ছড়িয়ে দেবেন না। এটা অ্যাকচুয়ালি কি হয় যে একটা সিনেমার একটা ক্ষতি হয়ে যায়। আপনাদের সুপারস্টার, আর দেখুন শাকিব খান তো শুধুমাত্র বাংলাদেশের নয়, ওভার দ্য ওয়ার্ল্ড যত কান্ট্রিতে যত বাঙালি আছে, যত বাংলা ভাষাভাষীর মানুষ আছে যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করেন, এবং সবাই যখন তার সিনেমা তাণ্ডব এসেছিল রীতিমতো সবাই এটা নিয়ে মানে উচ্ছ্বাস করেছে, উৎসব করেছে এবং ব্লগ করেছে। মানুষ কত কিছু করেছে। গানগুলো এসেছে, গানগুলোতে রিলস করেছে, তারা রীতিমতো নেচেছে। মানে 'উড়াধুরা' সংটা মানে যেটা ট্রেন্ডিং এ চলে গেছিল, এবং শাকিব খানের প্রত্যেকটা সিনেমায় মানে এখন তিনি যেভাবে স্ক্রিপ্ট বাছাই করছেন, যেভাবে নিজের চরিত্র নিয়ে ভাবছেন, ঠিক আছে? মানে এইগুলো তো হওয়ার দরকার অবশ্যই। তিনি মানে বাংলা ঢালিউড ইন্ডাস্ট্রিটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তা যাই হোক, ভিউয়ারদের উদ্দেশ্যে এটাই বলার, আমাকে কোন রকম হেটার্স বা ওরকম ভাবার কোনো কিছু নেই। আমি সবসময় সাপোর্টেই আছি। দাদা আমাকে পার্সোনালি ভালো মতো চেনে, জানে। তা যাই হোক দাদা, যেটা বলতে চাই, তাণ্ডবের এই যে ট্রেলারটা দেখুন, আমাদের এখানে এখনো আসেনি, ইন্ডিয়াতে এখনো আসেনি। ওখানে তো ভালো রেসপন্স। আমি কিছুক্ষণ আগেই যেটা দেখছিলাম যে শনিবার অবধি টিকিট বুক হয়ে গেছে। মানে টিকিট এখনো কেউ পাচ্ছে না। তা আজকে হচ্ছে বুধবার। মানে শনিবার অবধি পুরো টিকিট বুক। তা এই হচ্ছে ব্যাপার। একটা একটা ফারাক আছে আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে। ঢালিউড হুম, ইন্ডাস্ট্রি বাংলাদেশের বিনোদন জগতের একটা ফারাক রয়েছে। ছোট্ট করে বলি, কিন্তু বেশি বলে ফেলি আমি, তবুও। হুম, সেটা হচ্ছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে যে সিনেমা চলে, সেটা এই মুহূর্তে, অন্তত এই বিগত ৫-৭ বছর, সেটা ট্রেন্ড হচ্ছে শুধুমাত্র দুটো ঈদ। দুটো ঈদেই সিনেমা রিলিজ হয়। বাকি হুম, সারা বছর কোনো সিনেমা সেইভাবে রিলিজ হয় না। আর হুম, হলগুলো একেবারে বন্ধ হয়ে পড়ে থাকে। মানে হুম, এর আগে যেহেতু হিন্দি সিনেমা আমাদের, যে মুম্বাইয়া যে সিনেমাগুলো, সেগুলোকে অ্যালাউ করা হতো ওদের ওখানে, তারপরে হুম, নীতিগতভাবে সেই সিনেমা দেখাও বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এখানে যেমন প্রতি হুম, শুক্রবার অন্তত করে দুটো বাংলা বই, একটা হিন্দি বই, আর হুম। একটা সাউথ ইংলিশ বই, ইন্ডিয়ান বই। সাউথের বই, ইংলিশ সাউথ এইগুলো আছে। না, তাহলে এই ৪-৫টা বই প্রতি শুক্রবার ভালো মন্দ হুম, মিশিয়ে আমাদের মধ্যে হুম, চলে আসে। তাহলে এতে হুম, কি হলো, দর্শকদের অভ্যাস হয়ে গেল যে হুম, আমরা যারা সিনেমা দেখতে ভালোবাসি, তারা হুম, সারা বছর প্রতি সপ্তাহে একটা না একটা পছন্দের সিনেমা তারা দেখবে। হুম, তোমারও জানা এরকম পরিচিত অনেক মানুষজন আছেন, যেহেতু তুমি আমি প্রতি সপ্তাহে অন্তত দুটো দিন সিনেমা হলে ৩টি করে ঘন্টা কাটাই, সেহেতু আমরা অনেককেই চিনি। এবং তোমার পাবলিক যে রিয়াকশন নাও, তাতেও অনেক মুখই রিপিট হয়, যে সে হুম, আগের সিনেমাটাও দেখেছে ফার্স্ট ডে ফার্স্ট শো, আবার পরের হুম। সিনেমাটা তিনি দেখছেন, কালকে, হ্যাঁ, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তা সেই জায়গা থেকে আমি যেটা বুঝতে পারি, সেটা হচ্ছে হুম, ওদের ওই ঈদ কেন্দ্রিক সিনেমা রিলিজের ব্যাপারে। এবং হুম, যেহেতু
একটা সময়ের পর সেইভাবে কোনো অভিনেতা, মূলত তো তারা অভিনয় করেন, অভিনেতা যার একা দায়িত্ব নিয়ে ইন্ডাস্ট্রিটা টেনে নিয়ে যাওয়ার মতন কেউ ছিলেন না। এই মানে প্রিয়তমার পরে আমি যতটুকু বুঝলাম, তার আগে খুব যে আমি শাকিব খানের সিনেমা দেখেছি বা শাকিব খানের সম্পর্কে খুব বেশি জানতাম, এ কথা বলা খুব অন্যায় হবে। তা এই প্রিয়তম পর থেকে ওদের এই ছবিটা বদলে যায় এবং মানুষ গ্রহণযোগ্যতা আসে, শাকিব খানের প্রতি একটা আসক্তি তৈরি হয় যে না, শাকিব সিনেমা হলে দেখবো। কিন্তু সেই ব্যাপার ঈদ আর এই দুটো ঈদের ওপরেই ডিপেন্ডেন্ট। এই তো দেখো বরবাদ এলো গত ঈদে, আর এই ঈদে এলো তাণ্ডব, তাই না? তা এবার এই দুটোর পরে যা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আবার আগামী বছর ঈদকে নিয়ে, কেউ কিন্তু বলছে না আমরা জুলাই মাসে একটা সিনেমা নিয়ে আসবো, একটা ওদের পুজোর ব্যাপার নেই, তবুও শীতকালীন একটা সিনেমা আনবো। ওদের বড়দের ব্যাপারে হয়তো সেইভাবে ওরা ওই বিষয়টাকে গুরুত্ব দেয় না। আমাদের এখানে যেমন বড়দিনের উপলক্ষেও একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, আমাদের এখানে যেহেতু সব রকমের উৎসবটাকে প্রায়োরিটি দেওয়া হয়, ঈদও দেওয়া হয়, দুর্গাপুজোও দেওয়া হয়, বড়দিনকেও মানে সেইভাবে আমরা আনন্দ করি, আমরা প্রত্যেকটা উৎসবকে সেইভাবে মানিয়ে নিয়ে চলি। তাহলে ওদের ওখানে ওই দুটো মাসের সিনেমার জন্য কত হাউস, কত নায়ক, কত নায়িকার প্রয়োজন। এবার বাকি 9খানা সিনেমা এসছে ঈদে, এই গত 9টা সিনেমা রিলিজ হয়েছে। তুমি কি গতবারের ঈদের যেমন বরবাদের পাশে জঙ্গলি বা আর একটা দাগি, এই দুটো নাম শুনেছ, অন্তত মনে রেখেছো, কিন্তু এই ঈদে কি কোনো নাম মনে রাখতে পেরেছো? এই যে আরো 8টা সিনেমা এসছে, কোনো একটা সিনেমার নাম তোমার মুখে মানে উচ্চারিত হয়েছে বা মনে রয়েছে? একটা আমি ইয়ে করেছিলাম, মোশাররফ করিমের বহেমিয়ান ঘোড়া, যেটা ওটিটিতে। না আচ্ছা, না না আমি বলছি এই ঈদে এসছে, এই ঈদে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 না, এই সিনেমা এসছে। আমরা তার তাণ্ডব ছাড়া আর কি 8টা সিনেমার নাম খুব একটা বেশি করে শুনেছি? না না না। ওরা একদম ওদের দর্শক ও সাকিবিয়ান, ওদের যে নিউজ চ্যানেল, তারা কিন্তু এই শাকিব খানকে নিয়েই খবর করে। সেই জন্য মূলত এপার বাংলাদেশে বাকি 8টা সিনেমার নামই জানতে পারিনি। তুমি আমি যা চর্চা করি, হয়তো সোশ্যাল মিডিয়া খুঁজে 4-5টা সিনেমার নাম খুঁজে বের করতে পারি এক্ষুনি, তুমিও পারো আমিও, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে ওই শাকিব খান ফ্যাক্টর হয়ে গেল, এটা প্রমাণিত। এবার ওই শাকিব খানের ওটাই এক্স ফ্যাক্টর, তার নামটাই এক্স ফ্যাক্টর। তা আর এই এক্স ফ্যাক্টরটা ওনাকে কেউ গিফট করেননি, বা উনি অর্জন করেছেন। এবং একটা বড় প্রশ্ন হচ্ছে, একটা মানুষ 26টা বছর এই একই জগতে ধাক্কা খেয়ে, ওপর খেয়ে, মানে বিভিন্ন রকম ভাবে হেনস্থা হয়ে, আমি যা তার হিস্ট্রি শুনেছি বা পড়েছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এই মানুষটা কিন্তু থেকে গেছে, দাঁতে দাঁত চিপে লড়াইটা করেছে, আর তার ফল তিনি পাচ্ছেন। 47 বছর বয়স, মানুষটা এই মুহূর্তে যেভাবে আসে পর্দায়, সেটা তো অন্যের ঈর্ষার কারণ হবেই। এবার হচ্ছে এই যে রায়হান রাফি, বা এর আগে হৃদয় ভাই, তার আগে মামুন, তার আগে রায়হান রাফি ছিলেন, তার আগে হিমেল আশরাফ ছিলেন, পরপর দুটো সিনেমা দিলেন, প্রিয়তমা, রাজকুমার, তারপরে আবার রায়হান রাফি এলেন। রায়হান রাফি আপাতত 7খানা সিনেমা করেছেন। এই 7খানা সিনেমার মধ্যে দুটো সিনেমাই কিন্তু বেশি সাকসেস পেয়েছে এই মেগাস্টার শাকিব খানকে নিয়ে, আর একটা হচ্ছে নিশো সাহেবকে নিয়ে। তাকে নিয়ে ভালো 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 পারফরমেন্স করেছে, আর ভালো ইয়েও করেছে ওই দুটো সিনেমা। সুড়ঙ্গ ওই প্রিয়তমার সঙ্গে। এবার
এবার দাগি বা সুড়ঙ্গ বা জঙ্গলি খারাপ আমরা বলতে পারবো না, কেননা না না আমরা আমরা দেখার সুযোগ যদি পাই, যেমন তুমি দেখেছো, অনেকেই দেখেছে, আমি ওই অ্যাপটা কি করে করতে হয় অফ দ্য ক্যামেরা পরে কালকেই তোমার সঙ্গে কথা বলে নেব, তাহলে আমারও দেখার ইচ্ছা রয়েছে, আমি ওই অ্যাপে দেখতে চাই যে কিরম সিনেমা। কেননা এই মেগাস্টার শাকিব খানের সিনেমা দিয়ে কথা বলি ঠিকই, কিন্তু আমরা কি গুলো সব দেখতে পাই? আমরা তো দেখতে পাই না। না, আপনি চরকির সাবস্ক্রিপশন নিতে পারেন। চরকির আমার যেমন চরকির সাবস্ক্রিপশন নেওয়া আছে। কি বললাম যে মানে পরে তোমার সঙ্গে ওটা জেনে নেবো কি করে করতে হয়। আমি টেকনিক্যাল ব্যাপারে একটু পিছিয়ে থাকি, ধরতে পারি না। হ্যাঁ, ঠিক আছে। ওই বিষয়টা হচ্ছে যে সিনেমাগুলো তো এখানে আসে না, এবার তাদের বক্তব্য আছে, ওখানে দেখবে বেশ কিছু কড়া কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নরম কথা বলেন না, তাদের বক্তব্য হচ্ছে ভারতে গেলে পাইরেসি হয়। তাহলে বরবাদে যেটা হয়েছে, তাণ্ডবে যেটা হচ্ছে, তাহলে সেটা কি পাইরেসি বলে? না, টোটাল সিনেমাতে একেবারে ফুল এইচডি কোয়ালিটি বা মার্কেটে ঢুকে গেল। প্রযোজক সংস্থার এতটুকু জায়গা তৈরি হলো না যে সেটাকে একটা ক্লেম করা বা কপিরাইট স্ট্রাইক দেওয়া, রাতারাতি বন্ধ দেওয়া। হ্যাঁ, এবার ওই জায়গা থেকেই বলছি, আজকেও তো আমরা অনেক বাইট দেখতে পাচ্ছি, 6 মিনিট 7 মিনিট এই তাণ্ডবে, আমরা তো ঘরে বসে পাচ্ছি, আমরা তো বুঝতে পারছি সিনেমাটা কিরকম, কি বৃত্তান্ত, ছোট ছোট করে তো অনেক চলে আসছে। তাহলে প্রচুর ক্লিপিং। হ্যাঁ, তোমার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথাও হচ্ছিল এই নিয়ে যে প্রচুর ক্লিপিং চলে এসছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে এই ক্লিপিং গুলো করছে কারা? নিশ্চয়ই ভারতীয়রা গিয়ে নয়, এপার বাংলার বাঙালিরা গিয়ে নয়, তাহলে ওখান থেকেই করছে। এই যে ব্যাপারটা, এইটা শুধু ঈদ কেন্দ্রিক বলেই হচ্ছে। এটা যদি সারা বছর ধরে শাকিব খানের পরপর দুটো সিনেমা না এসে যদি ঈদের বাইরে, অনন্যা মামুন নিয়ে এসেছিলেন সিনেমা, তার সেরকম ভাবে এই প্রচেষ্টাটা থেকে যেত, তাহলে ওখানকার দর্শক একটা অভ্যস্ত হয়ে যেত এপার বাংলার দর্শকের মতন, যে সারা বছর সিনেমা দেখার একটা প্র্যাকটিস তৈরি হতো। এবার ওদের কন্টেন্ট ক্রিয়েটরদেরও কিন্তু অসহায় দুরবস্থা, ওরা কিন্তু সারা বছর নিয়ে কথা বলবে, ওই দেখবে সারা বছর শাকিব খানকে নিয়ে কথা বলছে যখন শাকিব খান ঘরে শুয়ে আছে। আমাদের সেটা তো নয়, আমাদের এখানে প্রচুর, মানে আমি তোমার কথাও বলছি বা আমাদের প্রত্যেকের কথা বলছি, আমরা অনেকগুলো সিনেমার টিজার ট্রেলার সম্বন্ধে কথা বলতেই পারি না, মানে সময়। ঠিক ঠিক ঠিক, মানে আমাদের প্রচুর কন্টেন্ট কনজিউম করতে হয় আমাদের, মানে দিনকে দিন মানে এত কন্টেন্ট আসে, সেটা সেটা বাংলার হোক বা সেটা হিন্দির হোক বা সেটা কোনো সাউথের কোনো কিছু হোক, কোনো কোনো একটা গানের রিয়াকশন বা কোনো একটা গানের ভিডিও, কোনো একটা মোশন পোস্টার চলে আসলো, মানে অনেক কিছু থাকে, মানে আমাদের অনেক কিছু দিক মাথায় রাখতেই হয়। এবং যেটা আমাদের প্রতিনিয়ত, যেটা আপনি বললেন, প্রত্যেক শুক্রবার যেহেতু আমাদের এরকম একটা বাংলা সিনেমা, একটা হিন্দি সিনেমা, যেমন পরবর্তীতে আরো কিছু কিছু সিনেমা, যেমন হিন্দির ক্ষেত্রে যেমন সিতারে জামিন পার আসছে, তারপরে কয়েকদিন বাদে শুভশ্রী গাঙ্গুলি গৃহপ্রবেশ আসছে। তা এটাই মানে আমাদের, এটাই যেটা আপনি বললেন, যেহেতু ওনাদের যেমন বছরে দুটো ঈদ এরকম সিনেমা আসে, সুতরাং আশা করি মানে এইটা ওদের একটা হাইপ থাকে, একটা তাদের মেগাস্টারকে নিয়ে তাদের একটা যেরকম একটা কি বলবো উত্তেজনা, একটা হরমোনাল একটা ব্যাপার তাদের মধ্যে ক্রিয়েট হয়, যে এরকম ভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছে তাদের, এবং সেই ব্যাপারটা তারা করে ফেলে। যাই হোক, আমিও চাই যারা কর্তৃপক্ষ আছে তাণ্ডব টিমের থেকে, রিসেন্টলি আমিও দেখলাম যে তারা বলেছে যে এরকম ভাবে পাইরেসি করবেন না, তাহলে আমরা সেখান থেকে একটা আইনানুগ ব্যবস্থা নেব আপনাদের জন্য। তা যাই হোক, যারা ভিউয়ার্স আছেন, যারা সিনেমাটা দেখতে চান, যারা আপনারা আপনাদের স্টারকে পছন্দ করেন, এই জিনিসগুলো কাইন্ডলি করবেন না। এই জিনিসগুলো করলে সিনেমার অ্যাকচুয়ালি ক্ষতি হয়, এবং ব্যবসায়িকগত দিক থেকে বা বাণিজ্যিক ভাবে একটা সিনেমার প্রচুর চাপ পড়ে। ঠিক আছে, কেননা অনেকটা পরিশ্রম নিয়ে অনেক টেকনিশিয়ান, গ্রাউন্ড স্টাফ এবং প্রচুর মানুষ একটা কাজের সাথে যুক্ত থাকে। একটা সিনেমা মানে তো এমন নয় যে সেখানে শুধু প্রডিউসার থাকবে, একজন ডিরেক্টর থাকবে, একজন নায়ক থাকবে, নায়িকা থাকবে, ব্যাস হয়ে গেল। আনুষঙ্গিক যারা যারা আছে, কেউ লাইটম্যান, কেউ ক্যামেরাম্যান, কেউ মেকআপ ম্যান, যারা চা দিচ্ছে, প্রত্যেকটা মানুষ কিন্তু জড়িত। সুতরাং প্রত্যেকের কথা ভাবতে হবে। আজকের এইটুকুনি অবধি বক্তব্য বিষয়, আজকে বেশি বড় করছি না।
আমরা চেষ্টা করব এরকম ছোটখাটো আরো অনেক বিষয় নিয়ে আসার। বাংলা সিনেমার পরবর্তীতে কি কি জিনিসপত্র আসছে, যখন সিনেমা নিয়ে আলোচনা হবে দাদার সাথে সেই বিষয়ে আলোচনা করব। এবং দাদা তো পার্সোনালি আমার খুবই পছন্দের একজন, কেননা তার কথা বলার স্টাইল অন্যান্য সমস্তদের থেকে আলাদা, এবং মানুষটা এতটা গ্রাউন্ডেড, এবং আমাকে অনেক বিষয়ে আমাকে উনি হেল্প করেছেন কিছু কিছু ব্যাপারে। যাই হোক, সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। মানে খুব সাপোর্টিভ একজন মানুষ, উনি খুব সাপোর্ট করেন আমাকে, আমাকে প্রচন্ড ভালোবাসেন। তা যাই হোক, আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই জানাবেন। আপনাদের এই আলোচনাটা কিরকম লাগলো? তা আপনারা সকলে আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, প্রত্যেকের চ্যানেল দেখার চেষ্টা করবেন, আমরা পরবর্তীতে কি কি কন্টেন্ট নিয়ে আসি। হ্যাঁ, এইটা সবথেকে ভালো, খুব শেষটা খুব ভালো করলে, প্রত্যেকের চ্যানেল দেখবেন। এটা এটা সবথেকে বড় কথা। অনেক কষ্ট করে প্রত্যেকে কাজ করেন, তো প্রত্যেকেরটা দেখার চেষ্টা করলে ঘুরিয়ে ঘুরিয়ে আমার মনে হয় ভালো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যারটাই দেখবেন। দাদা, তাহলে আজকে এখানেই শেষ করছি। নমস্কার সবাইকে। সবাই নমস্কার।